অ্যান্ড ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স একটা মাত্র অভ্যন্তরীণ বল, হুইচ ট্রাই যেটা চেষ্টা করছে টু রেজিস্ট মানে বাধা দিতে দি ডিফরমেশন অফ দি বডি। মানে একটা বস্তু তার যদি তুমি পরিবর্তন ঘটাতে চাও, একটা বস্তুকে কী পরিবর্তন ঘটাতে চাই, একটা বস্তু এটা মনে করো একটা রাবারের টুকরো, এটাকে যদি আমি দৈর্ঘ্যে বাড়িয়ে দিই মানে ট্রেনে বল প্রয়োগ করলাম, তাহলে কী বাড়লো অ্যাকচুয়ালি দৈর্ঘ্যে বাড়লো। আর কি চেঞ্জ হবে, ক্ষেত্রফলে চেঞ্জ হবে। আর কি চেঞ্জ হবে, আয়তনে চেঞ্জ হবে। তাহলে এক্সপেনশন অফ লেন্থ, এক্সপেনশন অফ এরিয়া, এক্সপেনশন অফ ভলিউম, এই টোটালটাকে বলা হচ্ছে ডিফরমেশন অফ দি বডি। অর্থাৎ বস্তুর বিকৃতি, বিকৃতি মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, এইগুলোকে বলা হচ্ছে বিকৃতি, শেপটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে যে স্থিতিস্থাপকতা কাকে বলে, অ্যান্ড ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স হুইচ ট্রাই টু রেজিস্ট দি ডিফরমেশন অফ দি বডি। তাহলে কোনো বস্তুকে বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটাতে চাইলে বস্তুর অভ্যন্তরে একটা বল কাজ করে, যে বলটা তাকে পূর্বের অবস্থায় আনে। এই যে অভ্যন্তরে যে বলটা কাজ করলো, এইটাই হচ্ছে আমাদের ইলাস্টিক ফোর্স। আর দিস ফেনোমেনা দ্যাট উই কল ইলাস্টিসিটি। টোটাল ঘটনাটাকে বলছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা এটা স্টুডেন্টের কিছু কোয়ারি কোশ্চেন তার ভিডিও। কিছু স্টুডেন্ট বলেছিল যে স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি কাকে বলে, ভালো একটা ডেফিনেশন 1 নম্বর। 2 নম্বর যেটা সেটা হচ্ছে হুকস ল আর ইয়ং মডিউলাস। এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম ক্লাস 9-এ আছে, চ্যাপ্টারটা বুঝতেই পারছো, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ক্লাস 11-এ আছে, ডিপ্লোমাতে আছে, অর্থাৎ ছোট থেকে বড় যারা লোয়ার টু হায়ার সমস্ত ক্লাসই আছে এমন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে নিউটনস ল, এরই একটা অংশ পার্ট, সেটা হচ্ছে ইলাস্টিসিটি, বাংলায় বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে এই বিষয়টা নিয়ে একটা ছোট ভিডিও, আশা করি তোমরা যদি দেখো তাহলে এই টোটাল বিষয় সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে যে টাইপের অঙ্ক দেখ তাই পারবে, একটাই ফর্মুলা, ঠিক আছে। তাহলে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কাকে বলে, পুরো বিষয়টা কনসেপ্টটা আমি প্রথম ক্লিয়ার করছি। দেখো, ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা। আমরা যদি একটা মনে করি এটা রাবার হয়, যে রাবার গার্ডার যেটাকে বলে, এটাকে যদি আমি টানি তাহলে কি দেখব, যে দৈর্ঘ্যটা বেড়ে গেল, যখন ছেড়ে দেবো নিজে নিজে ফিরে আসবে, দেখি না। তাহলে অনেক দূর পর্যন্ত যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আর তার পুরনো শেপটা ফিরে পেতেও না পারে। কিন্তু দেখা যায় যে একটা সার্টেন যদিভাবে ওকে বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করলাম, দৈর্ঘ্য বাড়লো, যখন ছেড়ে দিলাম রিমুভ করলাম বলটা, তখন সঙ্গে সঙ্গে আবার পূর্ব অবস্থায় ফিরে এলো। আর একটু বেশি বল প্রয়োগ করলাম, আরও দৈর্ঘ্য বাড়লো, যখন ছেড়ে দিলাম তখন কী হচ্ছে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। এই যে পূর্বের অবস্থায় ফিরে আসছে, এইটা মনে করো রাবারের একটা টুকরো। তাহলে এটাকে যখন আমি বল প্রয়োগ করছি তখন কিন্তু বাড়ছে, তাহলে বাড়াতে গেলে আমাকে টেনে বল প্রয়োগ করতে হচ্ছে। যখন আমি বলটা রিমুভ করলাম অর্থাৎ ছেড়ে দিলাম, ও নিজে নিজে ফিরে এলো। তার মানে কি, নিশ্চয়ই ভিতর দিকে একটা বল কাজ করছে, যে বলটা আমি যেদিকে বাড়াচ্ছি তার বিপরীতে কাজ করছে। এই বিষয়টাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বিষয়। তাহলে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কাকে বলে, একটা সুন্দর ডেফিনেশন যেটা বলছি ভালো করে ঢোকো। ইংলিশটা হবে এটা, অ্যান্ড ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স হুইচ ট্রাই টু রেজিস্ট দি ডিফরমেশন অফ দি বডি দ্যাট ইউ কল ইলাস্টিসিটি। তাহলে আরেকবার বলছি, অ্যান্ড ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স একটা মাত্র অভ্যন্তরীণ বল, হুইচ ট্রাই যেটা চেষ্টা করছে টু রেজিস্ট মানে বাধা দিতে দি ডিফরমেশন অফ দি বডি। মানে একটা বস্তু তার যদি তুমি পরিবর্তন ঘটাতে চাও, একটা বস্তুকে কী পরিবর্তন ঘটাতে চাই, একটা বস্তু এটা মনে করো একটা রাবারের টুকরো, এটাকে যদি আমি দৈর্ঘ্যে বাড়িয়ে দিই মানে ট্রেনে বল প্রয়োগ করলাম, তাহলে কী বাড়লো অ্যাকচুয়ালি দৈর্ঘ্যে বাড়লো। আর কি চেঞ্জ হবে, ক্ষেত্রফলে চেঞ্জ হবে। আর কি চেঞ্জ হবে, আয়তনে চেঞ্জ হবে। তাহলে এক্সপেনশন অফ লেন্থ, এক্সপেনশন অফ এরিয়া, এক্সপেনশন অফ ভলিউম, এই টোটালটাকে বলা হচ্ছে ডিফরমেশন অফ দি বডি। অর্থাৎ বস্তুর বিকৃতি, বিকৃতি মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, এইগুলোকে বলা হচ্ছে বিকৃতি, শেপটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে যে স্থিতিস্থাপকতা কাকে বলে, মানে একটিমাত্র অভ্যন্তরীণ বল হুইচ ট্রাই টু রেজিস্ট অ্যান্ড ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স হুইচ ট্রাই টু রেজিস্ট দি ডিফরমেশন অফ দি বডি। তাহলে কোনো বস্তুকে বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটাতে চাইলে বস্তুর অভ্যন্তরে একটা বল কাজ করে, যে বলটা তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। এই যে অভ্যন্তরে যে বলটা কাজ করলো, এইটাই হচ্ছে আমাদের ইলাস্টিক ফোর্স। আর দিস ফেনোমেনা দ্যাট উই কল ইলাস্টিসিটি। টোটাল ঘটনাটাকে বলছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। আর এই যে আমি একটা রাবারের টুকরোকে টানলাম, সঙ্গে যে টানছি মানে কি অ্যাকচুয়ালি বল প্রয়োগ করছি,
কী হচ্ছে, এটা এরকম থাকবে, মনে কর 2 সেন্টিমিটার লম্বা ছিল, তাহলে আমি যদি টেনে বাড়াই তাহলে কী হবে, 2 সেন্টিমিটারটা আস্তে আস্তে 3 সেন্টিমিটার হয়ে গেল, এই যে 1 সেন্টিমিটার বেড়ে গেল। আমি যখনই ছেড়ে দেবো তখন কী হবে, আমাকে এইদিকে বল প্রয়োগ করতে হচ্ছে না। যখনই রাবারের টুকরোটাকে ছাড়বো সঙ্গে সঙ্গে নিজে নিজে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার মানে কি, আমি যেদিকে বল প্রয়োগ করছি, আমি বাড়ানোর জন্য বল প্রয়োগ করছি, মানে এই দিকে আমার একটা ফোর্স কাজ করছে, আমি নিজে প্রয়োগ করছি এটা। আর ওর অভ্যন্তরে তখন কি হচ্ছে না, একটা বল কাজ করছে। সেই বলটা কি করছে, আমি যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে ওই বলটা কাজ করছে, ওই বিপরীত অভিমুখী যে বলটা, সেইটা বলছে আমাদের ইলাস্টিক ফোর্স বা স্থিতিস্থাপক বল। আর এই বলটাই ওকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছে। এই হচ্ছে আমাদের ঘটনা। আচ্ছা, এরপর যেটা যাব সেটা হচ্ছে, তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যে কোনো বস্তুকে তার আকৃতি বা আয়তন বা ক্ষেত্রফলে পরিবর্তন করতে চাইলে ওর অভ্যন্তরে যে বলটা বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করে, সেই বলটাই হচ্ছে আমাদের ইলাস্টিক ফোর্স, আর এই ঘটনাটা হচ্ছে ইলাস্টিসিটি। এখন দেখা যায় যে তোমাদের একটা কোশ্চেন প্রায় পড়ে যে ইস্পাতের ইলাস্টিসিটি বেশি না রাবারের ইলাস্টিসিটি বেশি। দেখো একটা জিনিস, যাকে বল প্রয়োগ করে তার আকার, আকৃতি বা আয়তনে পরিবর্তন ঘটাতে চাইলে বেশি বাধা পাও, মানে বেশি পরিমাণ বল প্রয়োগ করলে যার আকার বা আকৃতি বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, তার ইলাস্টিসিটি মানে বেশি। বিষয়টা বোঝা গেল? দেখো, একটা রাবারের টুকরোকে যদি কম বল প্রয়োগ করি তাহলে সহজেই বেড়ে যাবে। মানে কি, এই সহজেই বেড়ে যাচ্ছে মানে কি, এর ভিতরে যে বলটা কাজ করছে, অভ্যন্তরীণ যে বলটা কাজ করছে, সেই বলটার পরিমাণটা কি অনেক কম, তাহলে এর স্থিতিস্থাপকতা অনেক কম। বিষয়টা বোঝা গেল? তাহলে একটা রাবারের টুকরোকে যাকে সহজে বল প্রয়োগ করে বৃদ্ধি ঘটানো যায়, তার ইলাস্টিসিটি কম। একটা রাবারের টুকরোকে কী করি, কম বল প্রয়োগ করলেই সহজে বেড়ে যায়, তার মানে কি এর ইলাস্টিসিটি অনেক কম। কার ইলাস্টিসিটি বেশি? ওই যে বল প্রয়োগ করে তুমি তার আকৃতি পরিবর্তন ঘটাতে চাইছো, মানে দৈর্ঘ্যের হতে পারে, ক্ষেত্রফলে হতে পারে, আয়তন হতে পারে, যখনই পরিবর্তন ঘটাতে চাইছো এমন বেশি বল প্রয়োগ করছে, যার ফলে তুমি প্রচুর কষ্ট করেও, মানে অনেক বেশি বল প্রয়োগ করে সামান্য পরিবর্তন ঘটালে, ওই যে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে তার ইলাস্টিসিটি বেশি। তার মানে কি, তার অভ্যন্তরে ওই যে বলটা কাজ করছে ইলাস্টিক ফোর্স, এই ইলাস্টিক ফোর্সটা বেশি বলেই তো তোমাকে বাইরে থেকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। যার ইন্টারনাল এনার্জি বা ইন্টারনাল রেজিস্টিভ ফোর্সটা বেশি, তার স্থিতিস্থাপকতা বেশি। এই জন্য স্টিলের একটা তারকে যদি আমি বল প্রয়োগ করে বাড়াতে চাই তাহলে প্রচুর বল প্রয়োগ করতে হয়। যার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হয় তারই ইলাস্টিসিটি বেশি, আর যার ক্ষেত্রে কম বল প্রয়োগ করলেই সহজে বেড়ে যায় তার ইলাস্টিসিটি কম। এই জন্য আমরা অ্যান্সারটা কী হবে, রাবারের ইলাস্টিসিটি অনেক কম, ইস্পাতের ইলাস্টিসিটি অনেক বেশি। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। তাহলে এইবার আমি যেটা আসবো সেটা হচ্ছে যে এই যে ইলাস্টিসিটি, এইটার উপর ভিত্তি করে বিজ্ঞানী হুকস একটা ল দিয়েছিল, যেটা হচ্ছে হুকস ল। দেখো একটা জিনিস, যে এই যে বস্তুটাকে, এটাকে যে মনে কর টানলাম, টেনে একটা রাবারের টুকরোই ধরো, এই রাবারের টুকরোটা ছিল কত না 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটা রাবারের টুকরো, এটাকে আমি ধরে টানলাম, বাড়ালাম 3 সেন্টিমিটার, যখন ছেড়ে দিলাম তখন আবার আগের অবস্থায় ফিরে এলো। তারপরে কী করলাম, আবার বাড়ালাম 4 সেন্টিমিটার করলাম, যখন ছেড়ে দিলাম আবার আগের অবস্থায় ফিরে চলে এলো। তারপরে কী করছি, আবার বাড়ালাম, বাড়ি 5 সেন্টিমিটার করলাম, যখন ছেড়ে দিলাম আবার ফিরে এলো। এবার বাড়ালাম 6 সেন্টিমিটার, যেই করলাম তখন কেটে গেল, মানে রাবারের টুকরোটা ছিঁড়ে গেল। তাহলে এ কত পর্যন্ত বল সহ্য করলো, 5 নিউটন, 5 নিউটন বল প্রয়োগ করছি, করে যখন ছেড়ে দিলাম তখন পূর্বের অবস্থায় ফিরে এলো। 5-এর চেয়ে যখনই একটু বাড়িয়ে দিলাম তখনই কিন্তু কী করছে, আর পূর্বের অবস্থায় ফিরে এলো না, আকারটা চেঞ্জ হয়ে গেল, মানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে, ওই বৃদ্ধি রয়ে গেল, অথবা দৈর্ঘ্যটা কি হলো না রিমুভ হয়ে গেল, মানে ছিঁড়ে গেল। এই যে সর্বোচ্চ কতটা পর্যন্ত এই সহ্য করলো, মানে সর্বোচ্চ কতটা পর্যন্ত ইন্টারনাল ফোর্স কাজ করছিল, 5 নিউটন। 5 নিউটন বল যদি প্রয়োগ করে বাড়াই তাহলে কি দেখাচ্ছে, এ আবার ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসছে, মানে কি ওই 5 নিউটন বল পর্যন্ত এর ইন্টারনাল ফোর্সটা কাজ করছিল। 5-এর জায়গায় যখনই 6 নিউটন করে দিলাম তখনই কি দেখা যাচ্ছে না এর মধ্যে আর ওই ইন্টারনাল ফোর্সটা কাজ করছে না, যার ফলে এর আকৃতিটা চেঞ্জ হয়েই রইল। তাহলে এইটাকে বলছে লিমিটিং ফিকশান। বিষয়টা বোঝা গেল? এইটাকে বলা হচ্ছে আমাদের লিমিটিং ইলাস্টিসিটি। তাহলে স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা মানে কি, যে সর্বোচ্চ বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসে, সেই সর্বোচ্চ বলের লিমিটটাকে বলা হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা।
তাহলে স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট কাকে বলে? একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, যে সর্বোচ্চ বল প্রয়োগ করার পর বলটাকে যখনই রিমুভ করব বস্তুর আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। মানে কি, এর মধ্যে যে ইন্টারনাল ফোর্সটা কাজ করছে, ইন্টারনাল ফোর্সটা কোন দিকে কাজ করে? আমি যেদিকে বল প্রয়োগ করি তার বিপরীতে। তাহলে আমি যদি এই দিকে বল প্রয়োগ করে বাড়াই, ইন্টারনাল ফোর্স কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে। তাহলে আমার বলটাকে আমি ওই জন্যই যখনই আমি বলটা রিমুভ করলাম তখন কি হলো, ওই যে ইন্টারনাল ফোর্স সে কী করছিল, আমি যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে। তাহলে আমি এই দিকে বল প্রয়োগ করলে ইন্টারনাল ফোর্স কোন দিকে কাজ করছে? এদিকে। এই ইন্টারনাল ফোর্সটা বস্তুর মধ্যেই থাকে। এটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি অফ এনি মেটেরিয়াল, যে কোনো বস্তুর একটা স্বাভাবিক ধর্ম, ঠিক আছে, সে তার পূর্বের অবস্থায় থাকতে চায়। এই ধর্মটাই হচ্ছে ইন্ট্রিনসিক আমাদের প্রপার্টি অফ এনি মেটেরিয়াল। এই ইন্ট্রিনসিক প্রপার্টির জন্যই কিন্তু আমাদের স্থিতিস্থাপকতা সৃষ্টি হয়। বিষয়টা ক্লিয়ার হলো? বিজ্ঞানী হুকস এই নিয়ে একটা সূত্র দিয়েছিল, যেটাকে বলা হচ্ছে আমাদের হুকসের ল। তাহলে যে সর্বোচ্চ বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সেই সর্বোচ্চ বলটাকে বলা হচ্ছে, বাহ্যিক বলটাকে বলা হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। বিষয়টা ক্লিয়ার হলো? তাই হুকস বলছে, কি বলছে? বলছে উইদিন ইলাস্টিক লিমিট ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে এবার হুকস একটা ল দিল, কি বলছে? উইদিন ইলাস্টিক লিমিট মানে যতদূর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা বল যখনই রিমুভ করবে আবার পূর্বের অবস্থায় ফিরে এলো। যেমন বলছিলাম একটু আগে, এখানে 5 নিউটন বল প্রয়োগ করে বাড়ালাম, যখনই ছেড়ে দিলাম আবার পূর্বের অবস্থায় ফিরে এলো। 5-এর জায়গায় যখন একটু বাড়িয়ে দিলাম, মানে 5.1, 5.2 যখনই করলাম তখন দেখছি বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে এলো না, অথবা বস্তুটা ছিঁড়ে গেল, মানে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে সর্বোচ্চ কত পর্যন্ত সহ্য করছে, মানে কত পর্যন্ত ইন্টারনাল ফোর্স কাজ করছে? 5 নিউটন। এই 5 নিউটন পর্যন্ত যদি বল প্রয়োগ করে বস্তুটাকে বাড়াই, মানে তার আকৃতি চেঞ্জ করতে চাই, তাহলে বস্তুটা যখনই বলটাকে রিমুভ করব বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই 5 নিউটন পর্যন্ত সীমাটাকে বলা হচ্ছে আমাদের লিমিটিং ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক সীমা। হুকস এইটাকে কাজে লাগিয়ে একটা বললো, কি ল দিল? বলছে উইদিন ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে ট্রেস মানে পীড়ন ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেস মানে কি? পীড়ন। আর স্ট্রেন মানে কি? বিকৃতি। পীড়ন কাকে বলে সেটা একটা দেখো। বলছে কোনো বস্তুর উপর যদি একটা বল প্রয়োগ করা হয়, সিম্পল এখানের দিকে আসো, দেখো মনে করো এটা একটা বস্তু, তাহলে এই বস্তুটার উপর এটা একটা বস্তু, তাহলে এই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলাম, মনে করো একটা ফুটবল। আমি ফুটবলটা গোল ছিল, তো আমি ফুটবলটাকে যে চাপ দিলাম, যখনই চাপ দিলাম মানে কি আমি বল প্রয়োগ করলাম, তখন ফুটবলটা কি মানে এই শেপ থাকবে, তখন ফুটবলটা কী হবে? এইরকম একটা শেপ এসে যাবে, আসবে না? যখনই ছেড়ে দেবো তখনই কী হবে? তাহলে আমি ফোর্স প্রয়োগ করলাম, যার ফলে ফুটবলটা কী হলো না, তার আকৃতির পরিবর্তন ঘটেছে। দেখো আকৃতিটা কী হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। যখনই ফোর্সটা আমি রিমুভ করবো তখন কী হবে? আবার তুমি একটা বলকে, ছোটো বাচ্চাদের বলকে করবে, হাতে করে টিপবে, যখনই টিপবে তখন কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যাবে। যখন ছেড়ে দেবে তখন পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার মানে কি, ভিতরে নিশ্চয় একটা বল কাজ করছে, যে বলটা ওকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছে, ওই বলটাই হচ্ছে আমাদের ইলাস্টিক ফোর্স। বিষয়টা ক্লিয়ার হলো? আর এই বলটাকে আমি টি ধরি। তাহলে ট্রেস কাকে বলে আগে বুঝো, যে কোনো বস্তুর উপর যদি আমি একটা বল প্রয়োগ করলাম, কতটা ক্ষেত্রফলের উপর প্রয়োগ করছি? মনে করো এই ক্ষেত্রফলটা যেটা সেটা হচ্ছে এরিয়া, মানে এ। ক্ষেত্রফলকে ইংলিশে বলা হচ্ছে এরিয়া, ওই জন্য ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে ডিনোট করছি। মনে করো যে আমি একটা বল প্রয়োগ করছি হাতে করে, কোনখানটা? এটা, এই যে অংশটা, এইটাই বল প্রয়োগ করছি। এটা ক্ষেত্রফল যদি এ হয়, আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি সেটা যদি এফ হয়, তাহলে পীড়ন কাকে বলে? বলছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হচ্ছে পীড়ন, ইংলিশে বলা হচ্ছে স্ট্রেস। তাহলে একক ক্ষেত্রফলের উপর আমি কত ক্ষেত্রফল বল প্রয়োগ করলাম? এ ক্ষেত্রফলের উপর। তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল মনে করো এফ। তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ, এক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কত না F/A। এই একক ক্ষেত্রফল, এক ক্ষেত্রফল মানে কি একক, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যেটা, সেইটাকে বলা হচ্ছে পীড়ন, ইংলিশে বলা হচ্ছে স্ট্রেস। তাহলে এইটা হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান কি পেলাম? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, মানে পীড়ন সমান F/A, মানে কি বল বাই ক্ষেত্রফল। এই বল বাই ক্ষেত্রফলকে একসঙ্গে কি বলা হয়? পাস্কাল, চাপ বলা হয় না আমরা, এটাকে বলা হয় চাপ অনেক সময়, ঠিক আছে? এটাই চাপ। চাপের একক কি না পাস্কাল, যেটা পিএ দিয়ে ডিনোট করা হয়। তাহলে অ্যাকচুয়ালি পীড়ন কি না, পীড়ন মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হচ্ছে আমাদের পীড়ন, মানে ফোর্স বাই এরিয়া। কি করে হলো আশা করি তোমরা বুঝতে পারলে।
তাহলে এই হচ্ছে পীড়ন একটা জিনিস। আরেকটা জিনিস সেটা হচ্ছে বিকৃতি কাকে বলে। এবার দেখো বিকৃতি মানে কি। মনে করো যে এটা একটা বস্তু ছিল, এটা একটা দণ্ড, রাবার, একটা রাবারের টুকরো ধরো, এর দৈর্ঘ্যটা কত ছিল মনে করো, প্রথমের দৈর্ঘ্য ওই জন্য L0 ধরছি, ঠিক আছে। এখন এটাকে কী বলা হয়, L0 ধরা হয়, এটা কি বলা হয় L1 ধরা হয়, এখানে থাকলে 2 থাকলে কি বলবো L2 ধরবো। তাহলে এই L0 মানে প্রাথমিক দৈর্ঘ্য, L0টাকে আমরা সংক্ষেপে কি বলি L0। বিষয়টা ক্লিয়ার। তাহলে যেটাই L0 সেটা হচ্ছে L0, এটাকে L0 বলে বলবো। তাহলে একটা রাবারের টুকরো আছে আমার হাতে, সেটার দৈর্ঘ্য হচ্ছে মানে প্রাথমিক দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ, দ্যাট ইজ কল L0, ঠিক আছে। এখন একে আমি বল প্রয়োগ করলাম, টানলাম, অথবা এখানটা আমি ফিক্স করে দিলাম, এটা টানছি, যেটা করতে পারো, অথবা এটাকে টানলে এটাও করতে পারে। তাহলে যখন তুমি টানলে তখন কি হবে, এই দৈর্ঘ্যটা পরিবর্তন হবে, তাহলে এটা বেড়ে গেল, এটা বাড়লো। এখন যে দৈর্ঘ্যটা হয়েছে টোটাল, যখন তুমি একটা বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করছো, একটা বল তো প্রয়োগ করেছো, মনে করো এই বল প্রয়োগ করেছো, সিম্পল বলছি, তাহলে একটা ফোর্স প্রয়োগ করেছো, করতে কী হয়েছে, বেড়ে গেছে। এখন বেড়ে কত হলো না, এখন তুমি যেটা পেলে সেটা হচ্ছে এইটা। দেখো আগে কি ছিল, এটা ছিল, এখন কতটা, এটা হয়েছে, কতটা বেড়েছে। মনে করো এটা 5 সেন্টিমিটার ছিল, এখন কত হয়েছে, যখন বল প্রয়োগ করছি তখন 8 হয়ে গেছে, তাহলে বাড়লো কত, 8 - 5, তাহলে আগে ছিল L0, এখন হয়েছে কত, এটা, কতটা বেড়েছে। দেখো এখানটায় যদি আমি করি, এটা যদি সীমা করি, দেখো এটা দেখো কতটা বেড়েছে, না এইখান থেকে এতটা বেড়েছে। এইটা বাড়াটা যদি আমি বার করতে চাই, মনে করো এটা ছিল 5, এটা হয়েছে 8, কতটা বাড়লো 5, 8 - 5, তাহলে আগে ছিল কত L0, এখন কত হয়েছে L, কতটা বেড়েছে L - L0 হয়েছে। তাহলে L - L0 এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, কতটা বাড়লো বাই প্রাথমিক দৈর্ঘ্য, কত প্রাথমিক দৈর্ঘ্য ছিল L0। এই দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এই যে রেশিওটা পেলে না, এই রেশিওটাকে বলা হচ্ছে স্ট্রেন, ইংলিশে, বাংলায় বলা হয় বিকৃতি। তাহলে বিকৃতি মানে কি না, বিকৃতি মানে এক্সপেনশন অফ লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, দ্যাট ইজ কল আমাদের বিকৃতি, যেটা বলেছে স্ট্রেন। তাহলে স্ট্রেন মানে আশা করি তোমরা বুঝতে পারলে, কোনো বস্তুকে তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে চাইলে, মানে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে চাইলে, আমি পরিবর্তন ঘটাতে মানে বাড়াতেও পারি আবার কমাতেও পারি, যা খুশি, এক্ষেত্রে আমি বৃদ্ধিটাই ধরছি। একটা বস্তুর দৈর্ঘ্য ছিল মনে করো, প্রাথমিক দৈর্ঘ্য সেটা ছিল L0, আমি সংক্ষেপে L0টাকে আমরা কি বলি ফিজিক্সের ভাষায় L0 বলি। তাহলে এটা যেহেতু প্রাথমিক দৈর্ঘ্য সেই জন্য L0, বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করলে থাকবে রাবারের টুকরো, তাহলে বাড়বে তো, তাহলে বেড়ে গেছে, কত হয়েছে সেটা হচ্ছে L হয়ে গেছে। তাহলে কতটা বাড়লো, আগে ছিল L, আগে ছিল কত L0, এখন হয়েছে কত L, বাড়লো কত L - L0। এই যে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে বলছে এক্সপেনশন অফ লেন্থ। বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কত, L - L0 বাই প্রথমে ছিল দৈর্ঘ্যটা কত না L0। বিষয়টা ক্লিয়ার। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এই রেশিওটাকে বলা হচ্ছে স্ট্রেন। আশা করি তুমি বুঝতে পারলে। তাহলে স্ট্রেন যেখানে থাকবে তারপর কী লিখতে পারি, L - L0 বাই L0। বিষয়টা ক্লিয়ার হলো। এইটাকে বলা হচ্ছে আমাদের বিকৃতি। তাহলে এইটা হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি হচ্ছে এটা, আর আমাদের পীড়ন কত, F/A। এখন দেখো যে এই যে F বলছি, যেটাই F মানে বল, সেটাকে আমরা এক্ষেত্রে কী ধরবো, টান ধরবো। কেন ধরবো সেটাকে দেখো, মনে করো যে এটাকে দৈর্ঘ্য আছে, ঠিক আছে, এটাকে আমি বল প্রয়োগ করলাম, যখনই আমি একে বল প্রয়োগ করবো তখন কী হবে না, এটা বাড়লো, বেড়ে গেল, রাবারের টুকরো বেড়ে গেছে, মনে করো এতটা বেড়ে এটা হয়েছে, এটা আমি যখনই এটা ছেড়ে দেবো তখন কী হবে না, এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই যে পূর্বের অবস্থায় ফিরে আসছে, তার মানে কি এর মধ্যে একটা ইলাস্টিক ফোর্স কাজ করছে, মানে এর ইন্টারনাল একটা এনার্জি কাজ করছে, যে কি করছে, আমি যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে কাজ করছে। আমি বল প্রয়োগ করে তো বাড়িয়ে দিলাম, যখন বলটা ছেড়ে দিলাম তখন তো আমাকে এইদিকে আনতে হচ্ছে, আনতে হয় না, ও নিজে নিজে চলে আসছে। তার মানে কি ভিতরে একটা বল কাজ করছে, এই বলটা কি অ্যাকচুয়ালি একটা টান কাজ করছে, হচ্ছে না, একটা টান কাজ করছে। আমি টেনে বাড়ছিলাম, বিপরীতে একটা টান কাজ করছে, এই টানটা কী করছে, আমি যখনই ফোর্সটা রিমুভ করলাম তখন আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছে। তাহলে ওই টানটাই কি অ্যাকচুয়ালি না ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, মানে যেটাই বল সেটাই টান। তাই আমি এখানে পীড়নের ক্ষেত্রে আমরা টি ইউজ করব। তাহলে এফের পরিবর্তে আমি টি যদি ইউজ করি, তাহলে পীড়নের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কী পাবো না, T/A। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। দেখো তাহলে
এই হচ্ছে আমাদের পীড়ন, এই হচ্ছে বিকৃতি। বিজ্ঞানী হুকস এই দুটোকে নিয়ে একটা সূত্র দিয়ে দিয়েছিল, ল দিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে হুকসের ল। সেই হুকসের লটার বিষয়টা কী ছিল, বলছে উইদিন ইলাস্টিক লিমিট, মানে তুমি টানছো আর যখন ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে এলো। বলছে এইভাবে কি সব যত বেশি বল প্রয়োগ করো তত হবে না, একটা লিমিট থাকবে, সেই লিমিট পর্যন্ত তুমি যে ছেড়ে দাও ও পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন লিমিটের বাইরে চলে যাবে তখন কী হবে না, ওর শেপটা ওই রয়ে যাবে অথবা ও ছিঁড়ে যেতে পারে। তাহলে যতদূর পর্যন্ত ও সহ্য করলো, মানে ইন্টারনাল এনার্জিটা যতদূর পর্যন্ত কাজ করে, সেই লিমিটটাকে বলছে ইলাস্টিক লিমিট। বলছে কোনো বস্তুকে যদি ইলাস্টিক লিমিটের মধ্যে রাখো তাহলে সেই সম্পর্কে একটা সূত্র বিজ্ঞানী হুকস দিল। বলছে উইদিন ইলাস্টিক লিমিট ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। সেটা একটু দেখো। তাহলে বিজ্ঞানী হুকসের লয়ের মূল বিষয়টা ছিল পীড়ন ভ্যারিজাস বিকৃতি, এটাই তো বিজ্ঞানী হুকস বলল উইদিন ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক, ব্যাস এটা। তাহলে পীড়ন ভ্যারিজাস বিকৃতি, এইটা পীড়নকে আমরা কী দেখলাম আর বিকৃতিকে কী দেখলাম একটু আগে, পীড়ন বার করলাম একটু আগে। পীড়ন মানে কি না, পীড়ন মানে টি বাই এ, বললাম না, টি মানে কি যে যেটাই টি সেটাই তো এফ, বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় বা প্রযুক্ত টানকে বলা হচ্ছে পীড়ন। আর ভ্যারিজাস ছিল, ভ্যারিজাস দিলাম। বিকৃতি মানে কোনটা, বলছে এক্সপেনশন অফ লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, দিস রেশিও দ্যাট ইউ কল বিকৃতি বা স্ট্রেন। তাহলে এক্সপেনশন অফ লেন্থ মানে দৈর্ঘ্য বৃদ্ধি, আগে দৈর্ঘ্য কত ছিল এল নট, এখন দৈর্ঘ্য বেড়ে কত হয়েছে এল, বাড়লো কতটা এল মাইনাস এল নট, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এল মাইনাস এল নট বাই প্রাথমিক দৈর্ঘ্য মানে এল নট। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এই যে রেশিওটা এটা হচ্ছে বিকৃতি, ইংলিশে বলা হচ্ছে স্ট্রেন। তাহলে এইটাকে, এই যে সমানুপাতিক চিহ্নটা আছে এটাকে আমি একটু সমান করব। তাহলে কি করতে হচ্ছে, আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে হচ্ছে। সেই সমানুপাতিক ধ্রুবকটা আছে এখানে ওয়াই ধরলাম, মানে ওয়াই ধরা আছে তোমাদের বই, ওয়াই ইন্টু কত এল মাইনাস এল নট বাই এল নট। বিষয়টা ক্লিয়ার হলো। এই যে ওয়াইটা পেলে, এই ওয়াইটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, বাংলায় বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইংলিশে বলা হচ্ছে, ইংলিশে যেটা বলা হয় সেটা হচ্ছে ইয়ং মডুলাস। তাহলে এই ওয়াইটাকে বলা হচ্ছে ইয়ং মডুলাস, আর এইটার বাংলা মানে যেটা সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। বিষয়টা ক্লিয়ার। এরপর একটা জিনিস দেখো, যে এই যে ইয়ং মডুলাস আমি পেলাম, এই ইয়ং মডুলাসের আমাদের এককটা কী হবে, মাত্রাটা কী হবে সেটা একটু দেখো। একটা জিনিস, প্রথম দেখো পীড়নের মাত্রা, মনে করো এটার দৈর্ঘ্য ছিল, একটা জিনিস দেখো যে পীড়নটার মাত্রা যদি বার করি তাহলে কি পাবো, পীড়ন মানে কি, এটা একটা বস্তুর দৈর্ঘ্য ছিল, মনে করো এ আর বি, এর দৈর্ঘ্যটা যেটা ছিল সেটা হচ্ছে 5 সেন্টিমিটার হয়েছে। এবার একে মনে করো বাড়ালাম, যেই বাড়ি দিয়েছি এটা হয়ে গেল 8 সেন্টিমিটার। তাহলে এ বি কী হলো, বেড়ে গেছে 8 সেন্টিমিটার। তাহলে আগে ছিল 5, এখন হলো 8, বাড়লো কতটা না 8 মাইনাস 5, এটা কি না 8 মাইনাস 5টা কী হবে, সেমি হবে, 8 সেমি মাইনাস 5 সেমি, সেমিটা কমন নিয়েছি। আচ্ছা এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, অ্যাকচুয়ালি এটাই কি, এটা হচ্ছে এল মাইনাস এল নট হয়েছে। তাহলে এই হচ্ছে এল মাইনাস এল নটের ভ্যালু, বিষয়টা ক্লিয়ার। তাহলে এল নট, এখন দেখো বাই আমাদের কি বলছে, বিকৃতি কি বলছে, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এইটা বাই প্রাথমিক দৈর্ঘ্য কত, প্রাথমিক দৈর্ঘ্য মানে প্রথমে কত দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে কি পেলে বলো তো, দেখো উপরেও দৈর্ঘ্য বৃদ্ধি তার জন্য সেন্টিমিটার, নিচে প্রাথমিক দৈর্ঘ্য এর জন্য সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কেটে গেল। তাহলে এখানে কোনো একক আছে, তাহলে বিকৃতির কোনো একক আছে, তাহলে যার একক নাই তার ডাইমেনশন নাই, তাহলে ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি দ্যাট ইজ কল স্ট্রেন। বিকৃতিকে ইংলিশে বলা হচ্ছে স্ট্রেন, STRAIN। তাহলে বিকৃতি এটা মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি তার একক, প্রাথমিক দৈর্ঘ্য তার একক একই, তাহলে এককগুলো কেটে গেল, তাহলে যার একক নাই তার ডাইমেনশন নাই। তাহলে বিকৃতি বা স্ট্রেনের কোনো ইউনিট হয় না। পীড়নের ক্ষেত্রে চলে আসছি, দেখো পীড়নের ক্ষেত্রে কী পেলাম সেটা দেখো। আমরা জানি পীড়ন সমান কত, যদি পীড়ন বলি তাহলে পীড়ন সমান কত না টি বাই এ, পীড়ন সমান কত না টি বাই এ। তাহলে টি বাই এ, টি মানে কি, টি মানে এই টান, তাহলে টিটা কি অ্যাকচুয়ালি যেটাই টি সেটা কি এফ, তো তাহলে টি মানে টান, টান মানে তো এফ বল, তাহলে টি যদি টান হয় বা এফ হয় তাহলে টি এর এককটা কী হবে নিউটন,
বলের একক, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, সিজিএসে ডাইন, এপিএসে পাউন্ডাল। বিষয়টা ক্লিয়ার? তার টি এর জন্য নিউটন লিখলাম। এটা মানে কি? এটা মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে মিটার ইন্টু মিটার, মানে মিটার স্কোয়ার। তাহলে বর্গ মিটার বা মিটার স্কোয়ার। তাহলে আলটিমেট কী পেলাম? যে পীড়নের ইউনিট কী পেলাম? পীড়ন তার ইউনিট পেলাম যেটা, সেটা যে নিউটন মিটার টু দি পাওয়ার -2। আশা করি তুমি বুঝতে পারলে। তাহলে এইটা হচ্ছে পীড়নের তাহলে একক। তাহলে কোন পদ্ধতি? নিউটন মিটার স্কোয়ার মানে আমাদের এসআই পদ্ধতি। সিজিএসে গেলে কী হতো? ডাইন সেমি স্কোয়ার, মানে নিউটন মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের পীড়নের একক। কোন পদ্ধতি? এসআই পদ্ধতি। এই সিজিএসে যায় তাহলে কী হবে? ডাইন আর সেন্টিমিটার টু দি পাওয়ার -2। যদি এপিএসে যায় তাহলে কী হবে? বলটার জন্য কী লিখবো? পাউন্ডাল। আর মিটারের জন্য কী লিখবো? ফুট টু দি পাওয়ার -2। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইভাবে আমি এককগুলো পেয়ে যাবো পীড়নের। ঠিক আছে? এখন পীড়নের ডাইমেনশন যদি বলাই, পীড়নকে ইংলিশে কী বলাই? ট্রেস, STRESS, ট্রেস মানে পীড়ন। এর যদি বলা ডাইমেনশন, মাত্রা কী? তাহলে মাত্রা কী বার করবো? এর এককটা কি? নিউটন মিটার টু দি পাওয়ার -2। পেলাম না? নিউটন বা মিটার স্কোয়ার, এটা ধরো নিউটন মিটার স্কোয়ার। মাত্রা যদি বার করতে বলে তাহলে নিউটনটা কী না বল, বলের মাত্রা কি আমরা জানি mLT টু দি পাওয়ার -2, এটা বলের মাত্রা। আচ্ছা, মিটার স্কোয়ারের মাত্রা কী হবে? L স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ারের জন্য L স্কোয়ার, এখানে একটা L, এখানে একটা L কেটে একটা L হলো। তাহলে কত হচ্ছে? Lটাকে উপরে তোলো, L টু দি পাওয়ার -1 মানে L ইনভার্স T টু দি পাওয়ার -2। দিস ইজ দি ডাইমেনশন অফ ট্রেস। এটা হচ্ছে পীড়নের মাত্রা। এটাকে বলা হয় পীড়নের মাত্রা। তাহলে পীড়নের মাত্রা কী পেলাম? L ইনভার্স T টু দি পাওয়ার -2। এটা হচ্ছে পীড়নের মাত্রা। বিষয়টা ক্লিয়ার? তাহলে পীড়নের মাত্রা আছে, পীড়নের একক আছে। পীড়নের এসআই পদ্ধতিতে একক কি? নিউটন মিটার টু দি পাওয়ার -2। এরপর আমি বার করবো যেটা হচ্ছে ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে? বা স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটাকে বলা হয়। ইয়ং মডুলাসটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এর এককটা কি? একটা জিনিস দেখো, ইয়ং মডুলাস, এখান থেকে এই যে ইকুয়েশানটা পেলাম, এই টোটাল ইকুয়েশানটা এখানে মধ্যে L - L0/L, এটা কি? বিকৃতি। তাহলে এই অংশটা বিকৃতি। বিকৃতি কোনো একক হয়? বিকৃতির এই অংশের কোনো একক হবে? হবে না, কারণ বিকৃতি কি না দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এর কোনো একক থাকে না। তাহলে এই অংশের একক যদি না থাকে, অ্যাকচুয়ালি পীড়নের একক মানে কি? দেখো, ইয়ং মডুলাসের এর যদি একক না থাকে, তাহলে ইয়ং মডুলাস ওয়াইয়ের একক মানে কি? পীড়নের একক। বুঝতে পারছো? তাহলে ওয়াই সমান কত? T/A হচ্ছে না? এককের দিক থেকে যদি যাই, তাহলে যেটাই ইয়ং মডুলাস সেটাই কিন্তু অ্যাকচুয়ালি পীড়ন ইউনিটের দিক থেকে, ডাইমেনশনের দিক থেকে। তাহলে যদি তোমার পরে যে ইয়ং মডুলাসের ইউনিট কী হবে, তাহলে কী লিখবে? নিউটন মিটার টু দি পাওয়ার -2। কোন সিস্টেম? এসআই। এটাই পীড়নের, আর এটাই হচ্ছে ইয়ং মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। ঠিক আছে? মাত্রা যদি বলে তাহলে একই, ওয়াইয়ের মাত্রা কী হবে? mL ইনভার্স T টু দি পাওয়ার -2। আশা করি পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হলে। আলটিমেট যে ইকুয়েশানটা আমি পেলাম, এই যে ইকুয়েশানটা পেলাম, T/A সমান y ইন্টু L মাইনাস L0/L0, এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশান দিয়ে আমাদের এই চ্যাপ্টারের টোটাল যে অঙ্কগুলো হবে, সেই অঙ্কগুলো কিন্তু এই ইকুয়েশান দিয়ে হবে। আমি কতগুলো অঙ্ক লিখে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে এখান থেকে। তাহলে এই টোটাল বিষয়টা আজকে তোমাদের ক্লিয়ার হলো আশা করি। তাহলে এটা হচ্ছে হুকস দিয়েছিল, বিজ্ঞানী হুকস ল। তাহলে হুকস লটা যদি তোমাদের বিরাটই ইম্পর্টেন্ট পড়ে, লোয়ার টু হায়ার সব জায়গায় যদি বলে হুকের সূত্রটি লিখো, তাহলে কী লিখবে? উইদিন ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। বিষয়টা ক্লিয়ার? তাহলে পীড়ন ভ্যারিজাস বিকৃতি বলে এবার ইকুয়েশনটা দিবে, অবশ্যই এই ভাষাটা লিখবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক লিখলে, অতএব পীড়ন ভ্যারিজাস বিকৃতি। পীড়নের পরিবর্তে কী লিখবে? T/A ভ্যারিজাস বিকৃতি মানে কি? এক্সপেনশন অফ লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে L - L0/L0 হয়ে গেল। আচ্ছা, যখন সমানুপাতিক চিহ্নটাকে তুলবে তখন কী বসাবে? একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে। এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা বসাবো সেটা হচ্ছে y দিয়ে ডিনোট করছি। তাহলে T/A সমান y ইন্টু L - L0/L0। বিষয়টা ক্লিয়ার? এই যে ওয়াইটা, এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইংলিশ বলা হচ্ছে ইয়ং মডুলাস। বিষয়টা ক্লিয়ার? এই ইয়ং মডুলাস এর একক আর আমাদের পীড়নের একক একই, কারণ এই পক্ষটা, এই যে বিকৃতি, এই টাইপের এর কোনো ইউনিট হয় না, এর ডাইমেনশন হয় না। তাই ইয়ং মডুলাসের ইউনিট ডাইমেনশন যেটাই হবে সেটা হচ্ছে পীড়নের ইউনিট আর ডাইমেনশন। বিষয়টা ক্লিয়ার? এই যে ফর্মুলাটা আলটিমেট পেলাম, T/A সমান y ইন্টু L - L0/L0, এই দিয়ে সমস্ত অঙ্ক এই পীড়ন বিকৃতি থেকে তোমরা সহজে বুঝতে পারবে। তিনটা অঙ্ক যেই করে দিচ্ছি, দেখো একটা ইকুয়েশান, নতুন কিছু নেই। দেখা যাও অঙ্কের দিকে আসছি।
ফার্স্টে যে অঙ্কটা প্রথমে সে অঙ্কটা কী লেখা আছে একবার দেখো, বলছে 1 মিটার দীর্ঘ 5 × 10⁻⁴ মিটার ব্যাস বিশিষ্ট একটা ইস্পাতের তারে 19.6 এত নিউটন বল প্রয়োগ করলে এটি বৃদ্ধি পেয়ে 1.02 মিটার হয়, তারের ইয়ং গুণাঙ্ক কত? তাহলে কি বলছে, এটা ছবির দিক থেকে যদি যাই তাহলে কি বলছে 1 মিটার দীর্ঘ, তাহলে এটা ছিল, এটা কত 1 মিটার, তাহলে 1 মিটার, তাহলে 1 মিটার দীর্ঘ, যেহেতু এটা প্রস্থচ্ছেদ বলেছে মানে এখানটা আমি একটু গোল করব, ঠিক আছে। তার মানে কি, তার কেমন হয় দেখো, ছবিটা একটু দেখো কি বলছে, বলছে 1 মিটার দীর্ঘ মানে এই যে তারটা, এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আচ্ছা, ব্যাস বলে দিয়েছে, এইটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তার কেমন দেখতে, যে তামার তারটা আমরা সরু দেখি, তাই তো, তারটা যদি মোটা হতো কেমন হতো, এরকমই তো হবে, এখানটা কেমন বৃত্তাকার হয়েছে না, তাহলে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই অংশটাকে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইংলিশ এটাকে বলছে ক্রস সেকশন এরিয়া। ওই এরিয়ার জন্য আমরা ক্ষেত্রফলকে এ দিয়ে ডিনোট করবো সব জায়গায়, ঠিক আছে। এখন বলছি এর ব্যাসটা বলা আছে, কি বলা আছে, ব্যাসটা বলা আছে। তাহলে কী কী বলা আছে একটু ভালো করে আমি টুকছি। প্রথম দেখো, দৈর্ঘ্য বলা আছে 1 মিটার, মানে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে, মানে L0 এর মানটা দেওয়া আছে। প্রাথমিক দৈর্ঘ্য কত 1 মিটার, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য 1 মিটার। আর কি বলা আছে, ব্যাসটা বলা আছে, মানে ডি এর মানটা দেওয়া আছে। ডি সমান কত না 5 × 10⁻⁴। ডি মানে কি, এই যে ব্যাসটা, এই ব্যাসটা, এইটার ব্যাসটা, এইটা হচ্ছে ডি। এখন আমরা কী বার করব, ক্ষেত্রফল বার করব। আর ফর্মুলাটা কি আছে, একটি তো ফর্মুলা কি জানি না, T/A, এটা সমান কত y × L - L0 / L0, এটা তো ফর্মুলা, একটি ফর্মুলা। এই ফর্মুলাতে সমস্ত অঙ্ক একটাই ফর্মুলা, তোমাকে ভাবতে হবে না অন্য কিছু ফর্মুলা। তাই আমার ডায়ামিটার আমার কি চাই, এ চাই। এ মানে কি, ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, πr², মানে ব্যাসার্ধ চাই। তাহলে ব্যাস বলে দিচ্ছে, তাহলে ব্যাসার্ধ বার করো। তাহলে এটা কত 5/2 × 10⁻⁴, ঠিক আছে। এটা কি বলেছে, মিটার বলেছে, তাহলে মিটার লিখলাম। এটা সমান কত না 2.5 × 10⁻⁴ এত মিটার। আর এর মানটা পেলাম, দেখো এখানে আর। তাহলে ব্যাসটা বলা আছে, মানে এটা যদি বৃত্ত হয়, এই পুরো দৈর্ঘ্যটা দেওয়া আছে, এই ব্যাসটা বলা আছে, এটা হচ্ছে 5 × 10⁻⁴। তাহলে আমি ব্যাসার্ধ বার করবো, মানে এই অর্ধেকটা কত হবে, ওকে 2 দিয়ে ভাগ করে দিলাম ওই জন্য, তাহলে এটা পেলাম তার ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল যদি বার করি এবার, কারণ আমার ক্ষেত্রফলটাই লাগবে, তাহলে ক্ষেত্রফলটা বার করলে কত হবে সেটা দেখো। তাহলে এ সমান কত না πr² হয়েছে। তাহলে পাই সমান কত 3.14 × r² মানে কত 2.5 × 10⁻⁴ এত তার হোল স্কোয়ার। বিষয়টা ক্লিয়ার। তাহলে এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 19.6 × 10⁻⁸, এটা পাচ্ছি আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে, মিটার স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে পেলাম। তাহলে কি কি বলা আছে, এইটা দেওয়া আছে, আর এর মানটা আমি বার করলাম ব্যাস থেকে, এর মানটা আমি বার করলাম। আর কি বলছে দেখো, দৈর্ঘ্যটাকে বাড়িয়েছে, এটাকে বাড়িয়েছি, যখন বল প্রয়োগ করেছি তখন কী হয়েছে, বেড়েছে। তাহলে বেড়ে কত হয়েছে, তারটাও শুরু হবে। তাহলে এই বেড়ে এটা হয়েছে, কতটা বাড়লো, এই যতটা বেড়েছে, যতটা বাড়লো, এই বৃদ্ধিটা বলা আছে। তাহলে বেড়ে টোটাল কত হলো সেটা বলা আছে। দেখো এই টোটাল দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার ছিল, একে টেনে বাড়িয়েছি, কত হয়েছে 8 সেন্টিমিটার, মানে এখন দৈর্ঘ্য কত হলো 8 সেন্টিমিটার, সেই দৈর্ঘ্যটা বলেছে। এই যে এটাকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, মানে এলটা দেওয়া আছে, বৃদ্ধি পেয়ে টোটাল কত হলো সেটা হচ্ছে কত দেওয়া আছে 1.02 এত মিটার। তাহলে এটা কি বার করতে বলছে, বলছে ওয়াই সমান কত, এটা হচ্ছে বার করতে হবে, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি, একটাই ফর্মুলা, তাহলে ফেলো। তাহলে দেখো টি এর পরিবর্তে লিখছি, এখন যেটা টি এর মান দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, টি এর মান 19.6 এত নিউটন, ঠিক আছে। মানগুলো বসাও। প্রথম টি এর পরিবর্তে কত লিখবো 19.6 বাই এর মানটা কত পেলাম 19.6 × 10⁻⁸ পেলাম, এটা ইন্টু এটা সমান কত না ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই ইন্টু, এবার দেখো এটা কত আছে না এল এর মান কত 1.0 কত 2 মাইনাস এটা বাই ওটা, ঠিক আছে। এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি দেখো, এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটার সঙ্গে এটা কাটলো, তাহলে 1/10⁻⁸, এটা সমান কত যে এইটা ইন্টু এটা ক্যালকুলেশন যদি করি তাহলে 0.2 এটা পাচ্ছি। তাহলে ওয়াই সমান কত না 10⁸ বাই 0.2 এটা পাচ্ছি না।
তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে পাবে 5 × 10⁸ এত কি না কি বার করছো ইয়ং মডুলাস। ইয়ং মডুলাসের একক কী হয় নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেইটা হয়েছে। দেখো তাহলে এটা হচ্ছে তার একক। তাহলে আলটিমেট যে ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে ওয়াই সমান কত না 5 × 10⁸ নিউটন মিটার টু দি পাওয়ার -2। কী করে হলো একটাই ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা যখনই মনে রাখবে শুধু একটু ধরে ক্যালকুলেশান একটাই ফর্মুলা সব যেটা বলে দেয়। যদি ব্যাস বলে দেয় তাহলে তোমাকে ব্যাসার্ধ বার করতে হবে, তারপর ক্ষেত্রফলটা বার করতে হবে, কারণ এটা তো ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ফর্মুলা কি না πr² ফর্মুলা বসাবে আর সব কিছুই ডাটা দেওয়া থাকবে। তাই যেমন ডাটা দেওয়া থাকবে তোমার এর সঙ্গে মিলবে, দেবে কোনো একটা অ্যাভয়েড থাকবে সেটা বার করতে হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাহলে যে কোশ্চেনটা প্রথমে সেটা আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। সেকেন্ড যে কোশ্চেনটা সেটার দিকে বাদ আসছি। সেকেন্ড যে কোশ্চেনটা সেটা কি বলছে, বলছে একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে একটা ইস্পাতের তার মনে করে এটা, এর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বলেছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফলটাও বলে দিচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, এটা কিন্তু মিলিমিটার স্কোয়ার বলা আছে, আগেরটা দৈর্ঘ্যটা বলেছে মিটার, মাথায় রাখো। তাহলে ওটা এসআই দিয়ে আছে, ঠিক আছে। তাহলে মিলিমিটারটাকে আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, ব্যাস এইচ। তাহলে একটা তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এটা দৈর্ঘ্য 2 মিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা বলা আছে 1 মিলিমিটার। বলছে তারটার প্রান্তে মানে এখানে 20 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে। বিষয়টা দেখো কি বলছে, বলছে তারটার প্রান্তে যদি 20 নিউটন বল প্রয়োগ করি কত বৃদ্ধি পাবে। তাহলে এটা একটা দৈর্ঘ্য, এর বলা আছে কত না 2 মিটার। এর ক্রস সেকশন এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে তারটার দৈর্ঘ্য দেওয়া আছে, তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ঠিক আছে। মানে ইনিশিয়াল লেন্থ এটা দেওয়া আছে কত না 2 মিটার। আর কি বলা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এর মানটা দেওয়া আছে, এর সমান কত না 1 মিলিমিটার স্কোয়ার। এখন এটা যেহেতু মিটার আছে এটাকে মিলিমিটার আছে, তাহলে আমি কী করবো মিলিমিটারটাকে মিটার কনভার্ট করব। এখন মিটার থেকে মিলিমিটার কত হয় 100, তাহলে 100 আমি কি করব মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার 1000। তাহলে 1000 একটা মিলিমিটারের জন্য 1000, 2 মিলিমিটার ছিল ওই জন্য আবার একটা 1000 মাল্টিপ্লাই করলাম, এত কী হলো মিটার হয়ে গেল। তাহলে এইটাকে একটু ক্যালকুলেশন করলে কত পাবো 10⁻⁻6 এত মিটার, এর মান আমি পেয়ে গেলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তাহলে 10⁻⁻6। এখন দেখো একটা জিনিস যে টি এর মানটা বলে দিয়েছে, বলছে কত বল প্রয়োগ করা হয়েছে না সেই বলটা মানটা দেওয়া আছে, টি সমান কত না 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে 20 নিউটন এর মধ্যে বল প্রয়োগ করা আছে। আর কি বলা আছে বল প্রয়োগ করলে কত বৃদ্ধি পাবে, ইয়ং মডুলাসের মানটা দিয়ে দিয়েছে এখানে দেখো, মানে ওয়াইয়ের মানটা দেওয়া আছে। ওয়াই সমান কত না 2 × 10⁻11 এত নিউটন মিটার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ইয়ং মডুলাস। কি চাইছে বলছে এটার দৈর্ঘ্য ছিল 2 মিটার, এটার দৈর্ঘ্য 2 মিটার প্রাথমিক দৈর্ঘ্য, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা আমি বের করে নিলাম। আচ্ছা এটির উপর একটা বল প্রয়োগ করেছে কত না সেটা হচ্ছে 20 নিউটন। তাহলে এর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি L-L0, এটাকে বলেছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, ইংলিশে বলা হচ্ছে এক্সপেনশন অফ লেন্থ। তাহলে দৈর্ঘ্য কতটা বাড়বে এটাই হচ্ছে বার করতে হবে, মানে L-L0 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি, মানে এটা সমান কত ইয়ং মডুলাসের মানটা এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটাই ফর্মুলা, সেই ফর্মুলায় তুমি ফেলো, তাহলে তুমি নিজেই করে দেবে। তাহলে T/A এটা আছে ফর্মুলা, T/A এটা সমান কত না L-L0/L0। আমাকে কার মান বার করতে হবে L-L0 এর মান বার করতে হবে, ঠিক আছে। তাহলে একটু ক্যালকুলেশনটা করো, ডাইরেক্ট করছে একবারে। দেখো এটাকে যদি L-L0 এটা সমান কত গুণ করো কোনাকুনি T × L0/A হয়েছে। এবার টি এর মানটা বসাও, টি সমান কত না টি একটু আগে পেয়েছি, টি হচ্ছে 20 × L0 কত না 2 ইন্টু এখানে কি ছিল ওয়াই ছিল, একটা ওয়াই ছিল না ইয়ং মডুলাস ফর্মুলাটাই। তাহলে এটা যদি ওয়াই থাকে তাহলে এটা ইন্টু এটা ইন্টু এটা মানে টি ইন্টু এটা ইন্টু ওয়াই মানে ইয়ং মডুলাস। এবার দেখো এখানে ইয়ং মডুলাসের মানটা কত 2 × 10⁻11 নিউটন মিটার টু দি পাওয়ার -2। বিষয়টা ক্লিয়ার। বাই এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10⁻6। এটা কি পেলাম L-L0। আচ্ছা এইটাকে যদি একটু ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশনটা করলে যেটা পাবে সেটা হচ্ছে 2 × 10⁻⁻4 এত মিটার।
দেখো এইটাকে যদি ক্যালকুলেশন করো, মানে এই অংশটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেটারে ফেলো, তাহলে এর যে ভ্যালু বেরোবে সেটা হচ্ছে 2 × 10⁻⁴ মিটার। বিষয়টা ক্লিয়ার? দেখো সেকেন্ড অঙ্ক এটাই। আরেকবার দেখে নাও যে একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, মানে অ্যাকচুয়ালি এর দৈর্ঘ্য ছিল 2 মিটার। এই যে বিষয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে, আর বলছে এটাকে টেনে দেওয়া হয়েছে। কত টান বল প্রয়োগ করা হয়েছে, মানে কত বল প্রয়োগ করা হয়েছে? 20 নিউটন টান প্রয়োগ করা হয়েছে। তাহলে কতটা বাড়বে, মানে বৃদ্ধি পাবে কত? সেই বৃদ্ধি পাওয়াটাকে আমরা কি ধরি? L - L0 এটা ধরি। তাহলে কতটা বৃদ্ধি পাবে? 2 × 10⁻⁴ মিটার। বিষয়টা ক্লিয়ার হলো। 3 নম্বর অঙ্ক, একটাই ফর্মুলা, কিন্তু এই ফর্মুলা ধরে সমস্ত অঙ্ক। আমি বললাম একটি ফর্মুলা ইয়ং মডুলাস থেকে। আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেখে যাচ্ছে। তিন নম্বর অঙ্ক যেটা, সেটা দেখো। বলছে ইস্পাতের ইয়ং মডুলাস, মানে ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে কত না, ওয়াই সমান 2 × 10⁻11 নিউটন মিটার⁻²। এটা হচ্ছে একটা ইস্পাতের তার, সেই ইস্পাতের তারের ইয়ং মডুলাস দেওয়া আছে। বলছে ইয়ং মডুলাস অত হলে 10 মিটার দৈর্ঘ্য এবং 0.2 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার বৃদ্ধি করতে কত বলের প্রয়োজন? কি বলছে ভালো করে একবার দেখো। বলছে একটা ইস্পাতের তার, এটা ইস্পাতের তার, এর ইয়ং মডুলাস মানে ওয়াইয়ের মানটা দিয়ে দিয়েছে। বলছে এত। বলছে 10 মিটার দৈর্ঘ্য এবং এত ব্যাসযুক্ত একটা ইস্পাতের তারের এর দৈর্ঘ্যটা কত না 10 মিটার, মানে আমাদের ইনিশিয়াল যে লেন্থটা সেটা দিয়ে আছে 10 মিটার, ঠিক আছে। আর এত মিটার ব্যাস, মানে এর ক্রস সেকশন এরিয়া, এর যে ব্যাসটা সেটা দিয়েছে এত সেন্টিমিটার। আমি সেন্টিমিটারকে কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করব, ঠিক আছে। একটা ইস্পাতের তারের দৈর্ঘ্যটা এত বৃদ্ধি করতে, মানে দৈর্ঘ্যটা বৃদ্ধি করতে কত বলেছে? বৃদ্ধি করা মানে কি? L - L0 এর মানটা বলা আছে এটা, ঠিক আছে। কত পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট বিষয়। তাহলে কী কী বলা আছে একটু টুকন। তাহলে ওয়াই সমান কত না 2 × 10⁻11 এত নিউটন মিটার⁻²। আর কি বলা আছে? এত দৈর্ঘ্য কত, মানে ইনিশিয়াল লেন্থটা দিয়ে আছে 10 মিটার। এসআই সিস্টেম। ক্রস সেকশন কী বলছে? ব্যাসটা বলা আছে, মানে ডি এর মান বলা আছে। ডি সমান কত না 0.2 এত কি সেন্টিমিটার। তাহলে ব্যাসটা বলা আছে 0.2 সেন্টিমিটার। আচ্ছা এটা সমান কত? এটাকে মিটার যদি কনভার্ট করি 0. কত পাবো? 001 এত মিটার। সেন্টিমিটার আমি মিটার যদি কনভার্ট করি, সেন্টিমিটারকে মিটার করলে কী হবে? আবার একটা 10 দিয়ে ভাগ করব, কারণ এটাকে দেখো, এটা সমান আমি লিখতে পারি, এটা থেকে একটু আর এর মানটা বার করে নাও। আর সমান কত না 0.2/2 এত কি না সেমি। এটা সমান কত? 0.1 সেমি। তাহলে 1 সেমি, সেন্টিমিটার থেকে মিটার যাও, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে আমাকে কী করতে ভাগ করতে হবে? তাহলে আমি এটা পেয়ে গেলাম, তার আলটিমেট বিষয়। তাহলে এটা কি পেলাম? আর এর মানটা। তাহলে আর সমান এটা, ভালো করে দেখো। তাহলে কার কার মান বলা আছে? আর এর মানটা দিয়ে দিয়েছে 0.001 এত মিটার। এবার করলাম, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে ক্ষেত্রফলটা কত হবে না পাই, এটা সমান কত? πr²। ক্ষেত্রফল πr²। আচ্ছা এটা কত? 3.14 ইন্টু r² পরিবর্তে কত লিখবো? 0.001 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এইটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাবো একটু দেখো। এর মানটা এটা 3.14 ইন্টু 10⁻⁵ এত মিটার। তোমরা এটা একটু ক্যালকুলেশন করবে, এত কি ক্ষেত্রফল যেহেতু মিটার স্কোয়ার, তাহলে এটা কত পাবে না 3.14 ইন্টু 10⁻⁵ এত মিটার স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, ঠিক আছে। কার মান বার করতে হবে আমাকে? আলটিমেট, একটু আগে বললাম। তা বার করতে হবে এটা L - L0, এটা সমান কত আমাকে বার করতে হবে। একটাই ফর্মুলা, সে ফর্মুলাটা কি না T/A। এটা সমান কত? T/A সমান কত না Y ইন্টু L - L0/L0। আমাকে আলটিমেট বার করতে হবে কি, যে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে টি এর মানটা কত, কত বল প্রয়োগ করা হয়েছিল সেটা বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, L - L0 এর মানটা দিয়ে দিয়েছে কত? 0.025 এত কি মিটার। আমাকে বার করতে হবে টি এর মান কত। তাহলে টি সমান কত? A ইন্টু ওয়াই ইন্টু L - L0/L0। এখানে মানগুলো পুট করো। প্রথম দেখো এ পরিবর্তে কত লিখবো? 3.14 ইন্টু 10⁻⁵।
ইন্টু ওয়াইয়ের মান কত বলা আছে না 2 ইন্টু 10⁻11 ইন্টু এল মাইনাস এল নট এর ভ্যালু দিয়ে আছে 0.025। আচ্ছা কি মিটার দিয়ে আছে, ঠিক আছে ওকে। আচ্ছা এল নট মানে প্রাথমিক দৈর্ঘ্য কত না 10 মিটার। এটা হচ্ছে আমি টি এর মানটা পেলাম, মানে কত টান প্রয়োগ করতে হবে এইটাকে তোমরা একটু ক্যালকুলেশন করবে। যদি ক্যালকুলেশন করো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে 15700 টিটা মানে কি টান, তার টান মানে কি উপযুক্ত বল, একই বলে এককটা কি নিউটন। তাহলে এইটা আছে তার ক্যালকুলেশন। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। ডেটাগুলো কি দেওয়া আছে সেটা তোমরা লিখবে। বেশিরভাগ দেখবে তোমাদের যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ব্যাস দেওয়া থাকতে পারে, তাকে তোমাকে বার করতে হবে আলটিমেট কী বার করতে হবে এর মানটা বার করতে হবে, মানে যাই দেওয়া থাক এর মান বার করতে হবে। এ মানে কি পাই/r স্কয়ার মানে রেডিয়াস বার করতে হবে। ডায়ামিটার দেওয়া থাকলে রেডিয়াস বার করবে, আর যদি সেন্টিমিটার মিটার একসঙ্গে থাকে তাহলে একটা যে কোনো একটা ইউনিটে কনভার্ট করবে করে তোমরা সাধারণত এই অঙ্কগুলো একটাই ফর্মুলা, এই ফর্মুলা ধরলেই কিন্তু সমস্ত অঙ্ক কিন্তু কমপ্লিট, আর কিছু করতে হবে। তাহলে আশা করি এই টোটাল বিষয়টা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। কী টাইপের অঙ্ক পড়ে এই অঙ্কগুলো যদি তোমরা দেখো লোয়ার টু হায়ার, আমার এই অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কী টাইপের অঙ্ক। এর বাইরে আর কিছু হবে না, শুধু ডেটা চেঞ্জ করতে পারে, বাকি একই থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, ভালো থেকো।